আমরা প্রায় একটা কথা বলি যে আধুনিক সভ্যতা আসার পরে এমন ঘটনা ঘটে নাই। আধুনিক সভ্যতা বলতে আসলে আমরা কি বুঝি? এই যে মানুষ যখন আগুন জ্বালাতে শিখলো, মানুষ যখন এই আমাদের অর্থে পাশ্চাত্য সভ্যতায় সভ্য হলো, তাই তো? সেই সভ্যতার অর্থটা কি? সেই সভ্যতাটা কেমন? এই ২০২৬ সালে আমরা যে সভ্যতা দেখতেছি এরকম? যে মানুষ, আদি মানুষ বনে ঘুরে বেড়াতো, পরস্পরের আক্রমণ করত, পরস্পরের কেটে খেয়ে ফেলত। তাদের চেয়ে কি আমরা আসলে খুব একটা সভ্য হতে পারছি? এই ২০২৬ বিশ্বকাপ কি বলল যে আমরা খুব সভ্য হয়ে গেছি? ইরান এবারের বিশ্বকাপ থেকে যে অভিজ্ঞতা নিয়ে ফিরল, যে নৃশংস অভিজ্ঞতা নিয়ে ফিরল, সেটাকে কি আমরা বলতে পারি যে আমরা বন মানুষের চেয়ে খুব আগায় গেছি? তাতে কি আমরা দাবি করতে পারি যে আমরা এখন আর ওই অসভ্য নেই? এই যে পৃথিবীর সভ্যতার রাজধানী বলে আমরা ফিল করি আমেরিকারে, সেই আমেরিকার সভ্যতার মান কি এখনো বনজগতের চেয়ে একটুও ভালো হয়েছে? ইরানের সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে কি তা মনে হলো? ইরান যে দুটো চিঠি লিখে রেখে গেছে লস এঞ্জেলস এবং সিয়াটলের দুটো লকার রুমে, সেই চিঠি দুটো পড়লে কি আর কখনো মাথা তুলে তাকাতে ইচ্ছা করে কারোর? ওই লজ্জাবোধ মানুষকে আর বেঁচে থাকতে দেয়? মানুষের যদি লজ্জাবোধ থাকে এরপরেও কেউ মাথা উঁচু করে বলতে পারে আমরা সভ্য হয়ে গেছি? আজকে আমি একটু ইরানকে নিয়ে আলোচনা করব যে ইরান কি প্রতিকূলতার মধ্য দিয়ে এই বিশ্বকাপটা শেষ করলো। তাদের সঙ্গে কি কি অন্যায় অবিচার হলো সেগুলো কমবেশি আপনারা সবাই মুখস্থ করে ফেলছেন। কিন্তু এই জিনিসটা যে বিশ্ব ক্রীড়া ইতিহাসে এর আগে কখনো দেখা যায় নাই। কোনো একটা দলের সঙ্গে এই নৃশংসতা এটা এর আগে কখনো দেখা যায় নাই। সেই জিনিসটা আজকে একটু আলোচনা করব। দেখেন মানব সভ্যতার ইতিহাস বড়াই করার মতো কোনো ইতিহাস না। এই ইতিহাসে ভদ্রতা, সভ্যতা, পারস্পরিক সহানুভূতি এগুলোর অস্তিত্ব এত কম যে এগুলো নিয়ে বড়াই করা যায় না। মানব সভ্যতার ইতিহাসের বড় অংশ জুড়ে আছে হানাহানির ইতিহাস, মানুষকে হত্যা করার ইতিহাস, মানুষের জায়গা জমি দখল করার ইতিহাস, অন্যের দেশ দখল করার ইতিহাস। হ্যাঁ, অবশ্যই এর ভিতরে প্রেমের ইতিহাস আছে, গানের ইতিহাস আছে, সম্পর্কের ইতিহাস আছে, সাহিত্যের ইতিহাস আছে, পাণ্ডিত্যের ইতিহাস আছে। পারস্যের মতো জায়গার জ্ঞানের ইতিহাস আছে। যে জায়গা আমাদের রুমি, হাফিজের জ্ঞানের ভূমি, এই জ্ঞানের ইতিহাস আছে। এগুলো অবশ্যই আমাদের গৌরবান্বিত করে। কিন্তু একই সঙ্গে ওটাও মনে রাখতে হবে যে আমাদের ইতিহাসের বড় অংশ জুড়ে রক্তের ইতিহাস, নৃশংসতার ইতিহাস। এই রক্তের ইতিহাসকে ভদ্রস্ত করার একটা বড় উপকরণ হচ্ছে খেলাধুলা। যদিও খেলাধুলা ইটসেলফ বেশিরভাগ সময় অত্যন্ত পার্শিয়াল ছিল এবং অত্যন্ত অন্যায্য ছিল। তারপরও খেলাধুলাকে সেই পিয়ের দ্য কুবারতিন যখন অলিম্পিক শুরু করলেন ২য় দফায় বা আদি এথেন্সে যখন অলিম্পিক শুরু হলো, তখন থেকে খেলাধুলাকে একটা মাস্কিং হিসাবে ইউজ করা হয়েছে। যে না এটলিস্ট আমরা ভেতরে অসভ্য, আমরা বন মানুষের চেয়ে সভ্য হইতে পারি নাই। কিন্তু এই খেলাধুলাটা আমাদেরকে একটা সম্প্রীতির আবরণে ডেকে রাখবে। খেলাধুলাটা হবে আমাদের এই নৃশংসতার মধ্যে দাঁড়ায় একটা ফুলের গান গাওয়ার মাধ্যম। এই মাধ্যমে আমরা পরস্পরের হাতে হাত রাখবো। যাই হোক না কেন পরিস্থিতি, আমরা এই একটা জায়গায় একটু সম্প্রীতির কথা বলবো। সেই আদিকালে যখন এথেন্সে আদি অলিম্পিক শুরু হলো, তখন এই জিনিসটার খুব গুরুত্ব দেওয়া হলো। তখন বলা হলো যে অলিম্পিকের সময়টায় অন্তত আমরা যুদ্ধ হানাহানি বন্ধ রাখবো। এথেন্সে এই প্রাচীন অলিম্পিকের যে চুক্তিটা, ভদ্রলোকের চুক্তি, এটার নাম ছিল একে খেইরা। এই একে খেইরার বৈশিষ্ট্য কি ছিল? তখন তো নগর রাষ্ট্র, শুধু এথেন্স না তো, গ্রিসে ওই আশেপাশে বহু নগরে সভ্যতা গড়ে উঠছে। প্রত্যেকটা নগর এক একটা সার্বভৌম রাষ্ট্র। ওই এথেন্স, স্পার্টা, প্রতিটা শহর, প্রতিটা রাষ্ট্র প্রত্যেকের সঙ্গে সারা বছর যুদ্ধ করতেছে। কিন্তু যখন এথেন্সে এই অলিম্পিক শুরু হলো, তখন সবগুলো নগর রাষ্ট্রের কর্তারা এক জায়গায় বসে ঠিক করলেন যে আমরা একে খেইরা বলে একটা জিনিস চালু করব। এই অলিম্পিকের সময় এটা কার্যকর থাকবে। সেটা কি? যে বছর অলিম্পিক হবে যে সময়টায়, ওই সময় অলিম্পিকে যারা অংশ নেবেন, বিভিন্ন নগর রাষ্ট্র থেকে প্রতিযোগীরা আসবেন, তারা যাতে নিরাপদে এথেন্স পর্যন্ত আসতে পারেন। তাদের সঙ্গীদের সহ, তাদের আত্মীয়স্বজন সহ যারা দেখতে আসবেন তারাও। এই ব্যবস্থাটা নিশ্চিত করবে সবগুলো নগর রাষ্ট্র। আবার খেলা শেষে এরা নিরাপদে যার নগরে ফিরে যাবেন। এটাও নিশ্চিত করবে সবগুলো নগর রাষ্ট্র। এটা একটা ভদ্রলোকের চুক্তি। যে এই অলিম্পিক উপলক্ষে যারা যাতায়াত করতেছে সে যদি আমার শত্রু রাষ্ট্রের লোকও হয়, সেই সময় তো বেশিরভাগ অ্যাথলেট ছিলেন আবার সৈনিক। এখন ও সৈনিক, ওরে মারিয়ে দিলে তো সুবিধাই হয়।
ও যুদ্ধে একটু আগায় যাওয়া গেল। কিন্তু সৈনিক হোক আর যেই হোক অ্যাথেন্স অলিম্পিকে যাচ্ছে। এরকম কোনো লোককে, কোনো দর্শককে কাউকে আহতও করা যাবে না, আক্রমণও করা যাবে না। এবং এই ভদ্রলোকের চুক্তি কিন্তু টিকে ছিল। এরপরে পিয়েরে দ্য কুবার্তেন যখন আধুনিক অলিম্পিক শুরু করলেন, সেখানেও মূল ব্যাপার ছিল সম্প্রীতির। মূল কথা ছিল সম্প্রীতির। যে আমরা যাই করি না কেন আমরা পরস্পরের সঙ্গে সম্প্রীতিটা ঠিক রাখবো, সৌহার্দ্যটা ঠিক রাখবো। জাতি রাষ্ট্রের যত দ্বন্দ্ব থাক, যুদ্ধ থাক, সংঘাত থাক, অলিম্পিক মঞ্চে এসে, খেলাধুলার মঞ্চে এসে আর আমরা কেউ পরস্পরের সঙ্গে কোনো নোংরামি করব না। কাউকে খেলতে আসার পরে তাকে ছোট করব না, তাকে কোনো রকম বাধা দিব না, তাকে কোনো রকম আনফেয়ার পরিস্থিতিতে ফেলবো না, তাকে কোনো প্রতিকূলতার মধ্যে ফেলবো না। এই ব্যাপারগুলো পিয়ের দ্য কুবার্তেন মূল ধর্ম হিসাবে, অলিম্পিকের বা খেলাধুলার মূল ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। পৃথিবীর সব খেলাধুলা অলিম্পিকের এই মূলনীতিকে অনুসরণ করে। সেটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, নৌকাবাজ বলেন, সব ফেডারেশন তাদের বৈশ্বিক আসরে অলিম্পিকের এই নীতিটাকে ফলো করে। তারা চেষ্টা করে যে বাইরে যাই হোক, যতই যুদ্ধ হোক, এখানে কোনো প্রতিযোগীর সঙ্গে কোনো অন্যায্য আচরণ করা হবে না। এই জিনিসটা সবসময় যে রক্ষা করা গেছে তা না। কখনো কখনো অলিম্পিকও পার্শিয়াল হয়েছে, পক্ষপাতদুষ্ট হয়েছে। বিশ্বকাপ আসর বয়কট করছে, অলিম্পিক বয়কট করছে বিভিন্ন দল। নিষেধাজ্ঞাও দেখছি আমরা রাজনৈতিক কারণে কোনো একটা দেশকে অলিম্পিক থেকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এতে এখন রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চলতেছে, তারা অলিম্পিকে অংশ নিতে পারতেছে না, ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারতেছে না। এগুলো সিনারিও না আমরা একরকমের হজম করে নিছি। কিন্তু এটুকু অন্তত ভদ্রতার ব্যাপার ছিল যে একবার কোনো দল খেলায় যোগ্য এবং নিষিদ্ধ না এরকম অবস্থায় তারা যাবে এটা নিশ্চিত হয়ে গেলে তাদের সঙ্গে আর অন্যায্য আচরণ করা হবে না, পক্ষপাতদুষ্ট আচরণ করা হবে না। কিন্তু আমরা এই ২০২৬ সালে এসে কি দেখলাম? আমরা এই ২০২৬ সালে এসে দেখলাম এক গাদা দলের সঙ্গে শুধু ইরান না, এক গাদা দলের সঙ্গে এই পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে, তাদের সঙ্গে আনফেয়ার অ্যাটিটিউড করা হচ্ছে। সেগুলো কম বেশি আপনাদের আমি বলছি আগেও। এই কঙ্গোর সমর্থক হাইতির জার্সি বদলায় ফেলা, অমুকরে পতাকা উড়াতে দেওয়া হবে না, তমুকের ভিসা নিষেধাজ্ঞা, বেশিরভাগ পার্টিসিপেন্ট দেশের বেশিরভাগ সমর্থকরা এখানে হাজিরই হতে পারে নাই। কেন? তাদের উপর হাজার ধরনের ভিসা নিষেধাজ্ঞা, অমুক তমুক। ফিফা এটা দেন দরবার করে ঠিক করতে পারে নাই, বা ফিফা এটা দেন দরবারই করতে চায় নাই। যে না, আয়োজক হিসাবে আমার কাজ হচ্ছে হোস্ট কান্ট্রিকে রাজি করানো যে তোমার সমস্ত ইগো এবং যুদ্ধাবস্থা ভুলে যেতে হবে। যদি তুমি ওকে খেলতে দিতে না চাও আলাদা কথা, খেলতে দেওয়া বন্ধ করো, সেটা আমরা আলাদা ডিসিশন নেব। কিন্তু যদি তুমি খেলতেই দাও তাহলে কোনো প্রতিকূলতা রাখা যাবে না। এটা ফিফা পারে নাই বা করেই নাই। আমরা দেখলাম এক ঝাঁক দেশের সঙ্গে এই কাজগুলো করা হয়েছে। সবচেয়ে বেশি সাফার করলো, বর্ণনাতীত সাফার করলো, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাফার করলো ইরান, পারস্য দেশটা। এই আধুনিক পৃথিবীতে যে কয়টা মহান সভ্যতার উত্তরাধিকারীরা টিকে আছে, ইরান সেই জায়গায় আমাদের মাথার একদম মুকুট হয়ে টিকে আছে। ইরান মহান পারস্য সভ্যতার উত্তরাধিকারী। যে ইরান আমাদেরকে জ্ঞান, সঙ্গীত, সাধনা, অনেক কিছুর নতুনত্ব দিছে, অনেক পথ দেখাইছে। ইরান হচ্ছে পৃথিবীর সবচেয়ে জ্ঞানের উর্বর জায়গা। এবং ওই জ্ঞান মানুষকে সরল করে, মানুষকে আপাত দৃষ্টিতে বোকা করে। এই কারণেই আজকে ইরানকে যে খুশি মারতে পারে। ইরানের সঙ্গে যা হচ্ছে, শুধু ফুটবল মাঠে না, তো ফুটবল মাঠের বাইরেও যা হচ্ছে, তাও তো আসলে ইতিহাসে বর্ণনাতীত একটা অন্যায় হচ্ছে। এখন আমরা তো রাজনৈতিক কন্টেন্ট করতেছি না, পুরোটা সেভাবে না বলি, শুধু এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা কথা বলি। উনি নিজেই কিছুদিন আগে বলছেন যে ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে অমুক দেশটা এতদিন মাটির তলে চলে যেত। তাই না? এই যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নাই, এটা কিন্তু তারা জ্ঞানী মানুষ বলে বিশ্বকে যে কথাটা দিচ্ছে সে কথা রাখতে গিয়ে। তা না হলে ইরান ওই বিশাল ভূমি, পাহাড় পর্বতে ঢাকা একটা ভূমি, ওর কোথায় পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে এটা পৃথিবীর কেউ জানতো না। তাদের ওই বৈজ্ঞানিক সক্ষমতা আছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, কিন্তু তারা বানায় নাই। বানালে কেউ ধরতে পারতো না, বিশ্বাস করেন ধরতে পারতো না। এই যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তারা যে বানায় ফেলছে, এটা তো দিয়াগো গার্সিয়াতে হিট করার পর প্রথম মানুষ জানলো। এটা তো নাসার কোনো স্যাটেলাইট ধরতে পারে নাই আগে। অত বড় স্যাটেলাইট বানানো যদি ধরতে না পারে, পারমাণবিক অস্ত্র বানানো ধরতে পারতো না। কিন্তু তারা বানায় নাই, কারণ তারা বহুবার মধ্যস্থতাকারীদের কথা দিয়েছে যে আমরা পারমাণবিক অস্ত্র বানাবো না। এই ভদ্রতা দেশটাকে একটু বিপদেই ফেলছে। এই ভদ্রতা, সারল্য এবং কথা দিলে কথা রাখা, এই জিনিসগুলো।
তা না হলে এবার ফিফা বিশ্বকাপ যে পরিস্থিতিতে যে জায়গায় হচ্ছে অন্য কোনো দেশ হলে আসতো না। এসব অভিযোগ তুলে বয়কট করতো। ইরান তো চ্যাম্পিয়ন হবে না। এটা ইরানের ফেডারেশন বোঝে না, ইরানের শাসকরা বোঝেন না। তাহলে তো বয়কট করলে রাজনৈতিক লাভ হতো। ওনরা সেই লাভের পথে যান নাই। অন্যরা বলছেন যে পরিস্থিতি নিরপেক্ষ করেন, আমরা খেলতে যাব। পরিস্থিতি যাই হোক, খোদ যুক্তরাষ্ট্রে খেলা, তাদের খেলাগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রে, তারপরেও তারা খেলতে আসছেন। এবং তারা শুরু থেকে বলছেন যে একটু খেলার পরিস্থিতিটা রাখেন, সেটাও রাখা হলো না। প্রথমেই দেখেন একেবারে যখন যুদ্ধ শুরু হলো তখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনি তো ওয়ান অফ দি চিফ হোস্ট। তিনটা দেশে খেলা হচ্ছে, তিনটা দেশের নির্বাহী প্রধানই হোস্টদের প্রধানের ভূমিকা পালন করেন। আর যুক্তরাষ্ট্র যেহেতু তিনটা দেশের মধ্যে সবচেয়ে বড়, ওখানকার যিনি নির্বাহী প্রধান রাষ্ট্রপতি, তিনি সবচেয়ে বড় ভয়েস। তিনি কি বললেন? তিনি বললেন ইরানকে আমরা ওয়েলকাম করব, তবে আমি মনে করি তাদের নিজেদের নিরাপত্তার কথা ভেবে আসা উচিত না। এটা পরোক্ষ হুমকি না? পরোক্ষ কেন, এটা তো প্রত্যক্ষ হুমকি। নিরাপত্তা বিঘ্নিত হলে তো আপনার লোকের দ্বারা হবে, আপনার বাহিনীর দ্বারা হবে, আপনি তাদের অনিরাপদ করবেন। এই কথা আপনি প্রেসিডেন্ট হিসেবে যখন বলেন তখন তো আসলে ফিফার চার্টার টার্টার সব ধসে যায়, অলিম্পিকের যে মূল মন্ত্র সব ধসে যায়। সঙ্গে সঙ্গে তো ফিফার আসলে এবারে বিশ্বকাপ স্থগিত করা উচিত ছিল। যে আপনি একটা অংশগ্রহণকারী দলকে এভাবে কথা বলছেন যেহেতু, তার মানে এই আসর অনিরাপদ। ইরানের জন্য শুধু না, যে কারোর জন্য অনিরাপদ। এই আসর স্থগিত। কিন্তু ফিফার তো ওই মেরুদণ্ড নাই, বহুকাল হয়েছে। এরপরও ইরান বলল না যে আমরা যাব না। ইরান বলল যাওয়ার ব্যাপারটা পুনর্বিবেচনা করব, তবে তার আগে একটা মিটিং করতে চাই। তারা ফিফার সঙ্গে একটা মিটিং করলো, কতগুলো জিনিস চাইলো তারা। যে তাদের খেলাগুলো যেহেতু যুক্তরাষ্ট্রে মূল সূচিতে, তারা বলল যে এরকম একটা অবস্থা, প্রেসিডেন্ট এরকম কথা বলতেছে যুক্তরাষ্ট্রের, তাহলে আমাদের খেলাগুলো মেক্সিকোতে সরায় নেন বা কানাডাতে সরায় নেন। উইল বি হ্যাপি দেয়ার। আমরা ইউএস দিয়ে খেলতে চাই না। মানলো না ফিফা এ কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের লজিস্টিক কোনো বিপদের মধ্যে ফেলেন না। আমাদের ক্যাম্প ইউএসএ তে যেহেতু সরাচ্ছেন না খেলা, ইউএসএ তে নিরাপত্তার সঙ্গে ক্যাম্প করতে দেন। করতে দিল না তারা। তৃতীয় কথা হচ্ছে আমাদের সমস্ত লজিস্টিক পার্সোনেলকে ঠিকমতো ভিসা দিয়েন। এবং চতুর্থ দাবি ছিল যে কোনো রাজনৈতিক প্রসঙ্গ যেন বিশ্বকাপের মধ্যে তাদের সামনে না আসে। একটা কথাও মানা হয় নাই। একটা কথাও মানা হয় নাই। তাদেরকে কি করা হলো? বলা হলো যে তোমরা খেলবা ইউএসএ তে। তোমাদের ভেন্যু আমরা বদলায় দিব না। কিন্তু বেস ক্যাম্প বদলায় দিচ্ছি। তোমরা ইউএসএ তে রাত কাটাতে পারবা না। বেস ক্যাম্প কোথায় করতে হবে? বেস ক্যাম্প করবা মেক্সিকোর সীমানায়। মানে ওখান থেকে আসবা, এসে খেলবা। এই হচ্ছে তোমাদের কাজ। এই দেখেন, ঠিক এই সময়ে যদি ইরান বিশ্বকাপ বয়কট করতো, এই বিশ্বকাপে কিন্তু মানে একেবারে বাতি চলে যেত। কারণ ততক্ষণে গ্রুপিং হয়ে গেছে, ফিক্সচার ঘোষণা হয়ে গেছে। এই অবস্থায় কোনো টিম বয়কট করলে কিন্তু বিশ্বকাপ সামলানো খুব কঠিন হয়। এবং বিশ্বজুড়ে একটা যুদ্ধের দামামা চলতেছে। এই অবস্থায় ইরান যদি বয়কট করতো, মানে ওই লেভেলে এসে, ইরান করেনি। ইরান মেনে নিছে। যে অনেক দেশই তো বেস ক্যাম্পে, যেহেতু ৩ দেশ মিলে খেলা হচ্ছে, বেস ক্যাম্পের আশেপাশে সব ম্যাচ তো সবাই খেলতে পারবে না। অনেককেই ফ্লাই করতে হবে। বিশেষত ফার্স্ট রাউন্ডের পরে তো সবাইকেই ফ্লাই করতে হবে। ওকে, আমরা ফার্স্ট রাউন্ডেই ফ্লাই করলাম। যাবো, ম্যাচের আগের দিন যাবো, ওখানে ম্যাচ খেলবো। ম্যাচের ২ দিন আগে যাবো, ইউএসএ তে ঢুকবো। ঢুকে ম্যাচ খেলবো। আগে একটু প্র্যাকটিস-ট্যাকটিস করে ম্যাচ খেলবো। রাতটা কাটায় পরদিন চলে আসবো। এই তো, এটুকু কষ্ট তো? না, এটুকু কষ্ট করলেও হবে না। আরো নিষ্ঠুরতা আছে। কিরকম? ইউএস কর্তৃপক্ষ বলল যে তোমাদের আগে এন্ট্রি দেওয়া হবে না। ম্যাচ ডের আগে কোনো এন্ট্রি দেওয়া হবে না। মানুষ কনভিক্টেড ক্রিমিনালের সঙ্গেও এরকম আচরণ করে না। তাই করা হলো এদের সঙ্গে। বলা হলো যে তোমরা বেস ক্যাম্প থেকে সকালবেলা ফ্লাই করবা। ফ্লাই করে এসে তোমাদের খেলা যখনই হোক, রাতে হোক, সকালে হোক, দুপুরে হোক, খেলে খেলা শেষ হলে সঙ্গে সঙ্গে তোমাদের আবার ফ্লাই ব্যাক করতে হবে মেক্সিকোতে। মানে বোঝেন অবস্থা। একটা টিম আগের দিন এসে ভেন্যুর আশেপাশে কোথাও প্র্যাকটিসও করতে পারবে না। রাতটাও ওখানে কাটাইতে পারবে না। তারা ম্যাচের ওই ফ্যাটিগ নিয়ে ফ্লাই করতে হবে এবং ওই ফ্যাটিগ গায়ে মেখে এসে সরাসরি মাঠে নামতে হবে। এইরকম নিষ্ঠুরতার মধ্যে খেলতে হয়েছে। আপনার কি মনে হচ্ছে এখানেই গল্পটা শেষ? বা এইটাই সবটুকু? না। এই ইরান টিম, আপনি জানেন যে পুরো লজিস্টিক্স সহ আসতে পারেনি। তাদের একাধিক ফিজিও ভিসা পায় নাই। একাধিক টিম মেম্বার। একটা বিশ্বকাপ টিম মেম্বার, আমরা টিমটা জানি ২৬ সদস্যের টিম। কিন্তু একটা বহর যখন আসে, এই বহরের নাম্বার প্রায় ১০০ হয়ে যায়। এর ভিতরে কিট ম্যানেজারের আন্ডারে কিট টিম, কিচেন শেফের আন্ডারে বিশাল শেফ টিম, আ কিচেন টিম, নানা রকম টিম থাকে। এর বড় একটা অংশ, অন্তত ২০ জন ভিসা পায় নাই।
মানে বিশ্বকাপের মতো একটা আসর খেলতে আসছে, সেখানে এসে ইরানকে অ্যামেচার টুর্নামেন্টের মতো করে হাতাহাতি করতে হয়েছে। কোথায় আরেকজন ফিজিও পাওয়া যায়? মেক্সিকোতে কি আমাদের ভাড়া করার মতো ফিজিও আছে? এই আমার কুক টিমে ৩ জনের অভাব আছে। অমুক স্পেশালিস্ট নাই। এই দেখো তো হায়ার করা যায় নাকি? এভাবে বিশ্বকাপ হয়? এভাবে আপনি দাবি করেন যে একটা দলকে আপনি লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছেন? এটা লেভেল প্লেইং ফিল্ড? এটা সভ্যতা? এইভাবে কখনো কোনো দল এর আগে খেলছে? না, কোনো দল খেলে নাই। পৃথিবীর ইতিহাসে কক্ষনো খেলে নাই। অন্তত ডকুমেন্টেড ইতিহাস আমরা যতদূর দেখি, সেই প্রাচীন এথেন্স অলিম্পিক, এই পাশ্চাত্য সভ্যতার ধারধারি না আমি। পাশ্চাত্য সভ্যতার ভাষায় কথা বলব না। প্রাচীন অলিম্পিক থেকে শুরু করে জঙ্গলে দেশ পর্যন্ত, যে জায়গায় জঙ্গলের দেশে মাথা নিয়ে খেলা হতো, সেসব জায়গায় এরকম অসভ্যতা কোনোদিন হয় নাই কোনো প্রতিযোগীর সঙ্গে। প্রতিযোগী মানে তাকে ওই সম্মানটা দেখানো হয়েছে চিরকাল। প্রতিযোগী মানে যুদ্ধ বন্ধ করে রেখে হলেও তাকে দাঁড়ায় পড়ে সম্মান হয়েছে। প্রতিদ্বন্দ্বীকে কেউ এরকম অপমান করে নাই, এরকম প্রতিকূলতায় ফেলে নাই। এখানেও শেষ না। খেলার মাঠে তাদের সঙ্গে না হয়েছে এমন কোনো বিতর্ক নাই। কি না করছে এই দলটার সঙ্গে। হ্যাঁ, এগুলো আমরা হয়তো ওই পলিটিক্যালি কারেক্ট ভাবে বলতে পারব না। কারণ আমাদের হাতে এভিডেন্স নাই, আমরা প্রমাণ করতে পারব না। ইরান নিজের যে ম্যাচটা শেষ পর্যন্ত লাস্ট মিশরের সঙ্গে ড্র করলো, ওই ম্যাচটা ইরানের জেতা ম্যাচ ছিল। ইরান শেষ মুহূর্তে ৯৩ মিনিটে ইরানের একজন খেলোয়াড় গোল করলো। ২-১ এ ম্যাচ জিতে গেল, সেলিব্রেশন শুরু হলো, তারা হইচই করতেছে। তখন হঠাৎ করে রেফারি জানালেন তিনি VAR চেক করতে চান। VAR চেক করে জানালেন অফসাইড। প্রথমত যে অফসাইডটা ধরা হলো, এই ১ মিলিমিটারের শতভাগের ১ ভাগ একটা অফসাইড জুম-টুম করে বানানো হলো। আমি বলি এটা বানানো হইছে। মানে ওখানে টার্গেটই ছিল যে অফসাইড বানানো হবে। দেখেন এই টার্গেট নিয়ে আপনি যদি VAR চেক করেন না, পৃথিবীর কোনো গোল বেশিরভাগ আ বক্সের ভিতর বা বক্সের আশেপাশে থেকে করা গোল আপনার অফসাইড বলে ধরতে সমস্যা হবে না। আর কিছু না কিছু একটা চুল হলেও দেখা যাবে যে একটু ওই ডিফেন্ডারকে অতিক্রম করে গেছে। এরকম করলে আপনি সব গোল ডিসঅ্যালাউ করতে পারবেন। এটা খুব সহজ ব্যাপার। ফলে ওখানে ইনটেনশনই ছিল ওটা বাতিল করব। তারপরে আরো বিতর্ক ছিল যে একজন ডিফেন্ডার শেষে থাকার কথা, সে তো ছিল। কিন্তু ওখানে আবার একটু আইনগত ব্যাখ্যা ইরানের বিপক্ষে গেছে। ইরান যখন গোলটা করে তখন একজন ডিফেন্ডার ওই গোলদাতার ওপাশে ছিলেন বটে। কিন্তু নিয়ম হচ্ছে আসলে আরেকজন থাকতে হবে। সাধারণত গোলকিপার ওই আরেকজনের ভূমিকায় থাকেন বলে এটা কখনো তর্কে আসে নাই। এবেলা গোলকিপার উঠে গেছিলেন। তাইতে ওই লাস্ট ডিফেন্ডারকে লাস্ট ম্যান হিসাবে ধরা হয় নাই। তো যাই হোক, সেটা আলাদা কথা। এখানে আইন আসলেই ইরানের বিপক্ষে ছিল। কিন্তু যেভাবে ভারটা বানানো হয়েছে ওটা, মানে ওই যেটা বললাম যে ওই ইনটেনশন নিয়ে দেখলে আপনার প্রতিটা গোলকে ভার দিয়ে ইয়ে বানানো সম্ভব, অফসাইড বানানো সম্ভব। এবার দেখেন এ পর্যন্ত গেল। এটাকেও আমি ফুটবলীয় একটা ঘটনা হিসাবে মেনে নিলাম। কাকতাল হিসাবে মেনে নিলাম। এরপরে পরপর ৩ টা ম্যাচে যা ঘটলো সেগুলোকে আমি কাকতাল বলে মানতে পারি? ৩ টা ম্যাচে মানে ইরান কিন্তু ওই ড্রতে ছিটকে যায় নাই। ইরান তো কোনো ম্যাচ হারে নাই। ৩ পয়েন্ট নিয়ে ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে তারা ওয়েট করতেছে যে তারা ইয়েতে যেতে পারে কিনা, পরের রাউন্ডে যেতে পারে কিনা। ৩ পয়েন্ট নিয়ে তো কেপ ভার্দেও পরের রাউন্ডে গেছে। ৩ পয়েন্ট নিয়ে ইরানেরও অনায়াসে পরের পর্বে যাওয়া সম্ভব ছিল। সেজন্য তাদের সামনে ৩ টা ম্যাচ ছিল। ৩ টা ভিন্ন ৩ গ্রুপের ম্যাচ ছিল, যে ৩ টা ম্যাচের যেকোনো একটা ফলাফল তাদের পক্ষে আসলেই তারা পরের রাউন্ডে চলে যেত। ১ম এই ছিল ক্রোয়েশিয়া ঘানা ম্যাচটা। ওকে, ক্রোয়েশিয়াকে ঘানা হারাবে এটা একটু কঠিন চাওয়া। ফলে ঘানা হারাতেও পারে নাই। ২-১ গোলে ক্রোয়েশিয়া জিতে গেছে। ও সম্ভাবনাটা শুরুতেই নস্যাৎ হয়ে গেছে। দ্বিতীয় সম্ভাবনা ছিল ডিআর কঙ্গো আর উজবেকিস্তান ম্যাচে। উজবেকিস্তান জিতলেই ইরান চলে যায়। উজবেকিস্তান ১-০ গোলে লিড করতেছে ডিআর কঙ্গোর বিপক্ষে। যেটা স্বাভাবিক। এখানে উজবেকিস্তান আর ডিআর কঙ্গোর যে খেলার পার্থক্য, তাতে উজবেকিস্তান ১-০ গোলে জিতে যাবে, এটাই স্বাভাবিক। সেটা ২-০ হতে পারত। কিন্তু আমরা দেখলাম একটা অলৌকিক ঘটনা। দ্বিতীয় হাফে হঠাৎ করে কঙ্গো নাটকীয়ভাবে ৩-৩টা গোল করে ফেলল। ৩-১ গোলে জিতে গেল। অলৌকিকতার নাটকীয়তার তো একটা শেষ আছে। সেই নাটকীয়তারও চূড়ান্ত একটা রূপ দেখলাম আমরা। এখন বলেন কত কাকতাল ইরান সহ্য করতে পারে? এবার আসলো শেষ ম্যাচ, অস্ট্রিয়া আলজেরিয়া। এই ম্যাচটাই ইরানের চাওয়া খুব সহজ, যে কোনো একটা রেজাল্ট হলেই হয়। অস্ট্রিয়া জিতলেও সঙ্গে ইরান যাবে, আলজেরিয়া জিতলেও সঙ্গে ইরান যাবে। মানে রেজাল্ট একটা আসলেই হয়, শুধু ড্র না হলেই হয়। একেবারে সেই গিজং কেলেঙ্কারির মতো অবস্থা।
এবারেও সেই গিজন কেলেঙ্কারির মতোই রেজাল্ট আসলো, মানে অস্ট্রেলিয়া আলজেরিয়া ড্র করে ফেললো। সেবার ড্র করছিল পশ্চিম জার্মানি আর অস্ট্রিয়া আলজেরিয়ার ঠেকানোর জন্য, এবার অস্ট্রিয়া আর আলজেরিয়া করে ফেললো সেই কাজটা। যদিও প্রুফ করা যাবে না। এখন ম্যাচটা 2-2 ড্রতে 90 মিনিটে পার করছে। 90 মিনিটে দেওয়া হয়েছে 4 মিনিট এক্সট্রা টাইম। মানে ইরানিরা তখন তো আশা ছেড়ে দিছে, 2-2 ড্র হচ্ছে। এবং সেই ড্রটা যে খুব মানে সন্দেহমুক্ত তা না, তারপরেও ওকে 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 ওকে। কিন্তু 90 মিনিট পার হওয়ার পরে 4 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে। 93 মিনিটে রিয়াদ মাহরেজ গোল করে আলজেরিয়াকে আগায় দিল। তাহলে তো ইরানিদের আর উচ্ছ্বাস করতে কোনো বাধা নাই। সেকেন্ড রাউন্ডে তো পা দিয়ে ফেললো। 4 মিনিট এক্সট্রা টাইম, তাহলে 93 মিনিটে গোল হয়েছে। এরপরে আর কোথা থেকে কি হয়? হ্যাঁ, চতুর্থ মিনিটে 94তম মিনিটেও কিছু ঘটতে পারে। আর ওই গোলের সেলিব্রেশনটা মিলে বড়জোর আর 50 সেকেন্ড বা 1 মিনিট টাইম বেড়ে যাবে। ইনজুরি টাইমও একটু এক্সটেন্ড হয়, কিন্তু সেটা নিশ্চয়ই 96-97 মিনিটে যাবে না। 96 মিনিট পার হয়ে গেল খেলা। 96 মিনিটের পরে গিয়ে অস্ট্রিয়া গোল করে 3-3 করলো। 3-3 করার পরে ইরান বাদ পড়ে গেল। আচ্ছা বলেন, এখন ইরানিরা যদি বলে যে এটা গিজন কেলেঙ্কারির মতো একটা ব্যাপার হয়েছে, ওই গিজনে যেরকম পাতানো ম্যাচ খেলছিল আলজেরিয়াকে বাদ দেওয়ার জন্য অস্ট্রিয়া আর জার্মানি, এবারও অস্ট্রিয়া খেললো, এবার আলজেরিয়ার সঙ্গে খেললো। এখন যদি ইরানিরা এই দাবি করে এবং তারা ঘোরতরভাবে এই দাবি করতেছে, তাহলে আমরা কিভাবে এটা প্রত্যাখ্যান করব? যদি অস্ট্রিয়ার কোচ বলছেন যে এত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে সেরকম সন্দেহ করারই সুযোগ নেই, কিন্তু আমি তো বলি যে অস্ট্রিয়া বা আলজেরিয়াকে সন্দেহ করব পরে। 93 মিনিটে গোল হওয়ার পরে ম্যাচ 96 মিনিট পর্যন্ত যায় কি করে? এটাই তো আসলে সন্দেহ করার জায়গা। ওকে, আমরা বড়জোর সন্দেহ করতে পারি, কথা বলতে পারি, কিন্তু আনফেয়ার প্লে যে হয়েছে ওই গন্ধটা তো যায় না। দেখেন, একটা যখন বিচ্ছিন্ন ঘটনা ঘটে না, ওটাকে আপনি কাকতাল বলে উড়ায় দিতে পারেন। বিজ্ঞানে বলা হয় যে এটা হচ্ছে সূত্র, কিন্তু ব্যতিক্রম আছে। সবটাই তো ব্যতিক্রম হতে পারে না, যে একের পর এক ঘটনা ঘটতেছে আর আপনি বলতেছেন না এটাও ব্যতিক্রম, এটাও ব্যতিক্রম, এটাও কাকতাল, এটাও কাকতাল, এটাও কাকতাল। এটা ইন্টার সঙ্গে ইরানের সঙ্গে এত কাকতাল হইতে হবে? এটা আমারে বিশ্বাস করতে বলেন যে একের পর এক কাকতাল ইরানকে ছিটকায় দিবে, তাদের ওই অফসাইডে গোলটা বাতিল হবে, অবিশ্বাস্য অফসাইডে একের পর এক রেজাল্ট কাকতালীয়ভাবে এবং নাটকীয়ভাবে তাদের বিপক্ষে চলে যাবে? এটা বিশ্বাস করতে বলেন? সায়েন্সে এরকম ঘটনা ঘটে? প্রবাবিলিটির অঙ্ক তো এটা স্বীকার করবে না যে তুমি বলো কতবার এরকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে। দেখা যাবে লক্ষবারে একবার, আর এখানে সব কয়বার ঘটছে। যখন বেশি কাকতাল হয় সেটা সন্দেহজনকই হয়। মজার ব্যাপার হচ্ছে এত কিছুর পরেও ইরানিরা কিন্তু বিশ্বকাপ বয়কট করে নাই। তারা ওই পর্যন্ত ওয়েট করে তারা রেজাল্টটা পক্ষে আসে নাই জেনে চলে গেছে। শুধু শেষ ম্যাচের পরে ইরানের ক্যাপ্টেন বলছেন যে তারা একটা অবিশ্বাস্য অন্যায় পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ খেললেন। আর একটা কাজ করছে ইরান দল, দুটো চিঠি লিখছে। ওই যে শুরুতে বললাম পারস্যের চিঠি, একটা চিঠি লিখছে তারা যখন লস এঞ্জেলস থেকে গেল। তাদের প্রথম দুটো ম্যাচ ছিল লস এঞ্জেলসে। দুটো ম্যাচ শেষ হওয়ার পরে লস এঞ্জেলসের লকার রুমে তারা একটা চিঠি লিখে গেছিল, হাতে লেখা একটা চিঠি। চিঠিটা একটু দেখেন আর আমি একটু বাংলাটা পড়ে শোনাই আপনাদের, যে কি অসামান্য একটা চিঠি। হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের ইরান সভ্যতা, সময়ের এই দীর্ঘ যাত্রাতেও ইরানের আত্মা আজও অটুট, আজও অবিচল। আমরা লস এঞ্জেলসে এসেছিলাম গর্ব নিয়ে, প্রতিদ্বন্দ্বিতা করেছি সম্মানের সঙ্গে, আর বিদায় নিচ্ছি মর্যাদা অক্ষুণ্ণ রেখেই। আপনাদের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ লস এঞ্জেলস। আর ধন্যবাদ বিশ্বের প্রতিটি ইরানিকে যারা এই 180 মিনিট জুড়ে হৃদয়, কণ্ঠ আর আত্মা দিয়ে ইরানকে সমর্থন করেছেন। পৃথিবীর সব জাতির মধ্যে শান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব চিরস্থায়ী হোক। এই চিঠিটা কিন্তু আসলে এই চিঠিতেই শেষ না। আপনি চিঠিটা মন দিয়ে আরেকবার দেখেন। চিঠির ভেতরে প্রথম প্যারার পরেই দুটো হ্যাশট্যাগ আছে। হ্যাশট্যাগে দুটো শব্দ উল্লেখ করা আছে। একটা হচ্ছে হ্যাশট্যাগ 168 আর একটা হচ্ছে হ্যাশট্যাগ মিনাব। মানে কি জানেন তো? এই মিনাবে কিছুদিন আগে ইউএস এবং ইসরায়েল বাহিনী হামলা চালায় মিনাব স্কুলের 168টা অধ্যয়নরত বাচ্চাকে হত্যা করছে। সেই 168টা বাচ্চার কথা তারা শুধু দুটো হ্যাশট্যাগ দিয়ে মনে করায় দিছে, আর কোনো কথা বলে নাই। নিঃশব্দে চিঠিটা রেখে তারা চলে গেছে। হ্যাঁ, তারা আরেকটা চিঠি রেখে গেছে শেষ ম্যাচের পরে লকার রুমে। সেই চিঠির পুরোটাই ইরানি ফেডারেশন
ডিসক্লোজ করেনি, তারা চিঠির ছবিটা ডিসক্লোজ করেনি। তবে চিঠিটার কিছুটা অংশ রয়টার্স যে কোনোভাবে হোক সংগ্রহ করছে, সেখান থেকে কয়েকটা লাইন তারা উদ্ধৃত করছে। আমি সেই লাইনগুলো একটু আপনাদের পড়ে শোনাই। হয়তো কোনো দল গ্রুপ পর্ব পেরিয়ে যেতে পারে, কিন্তু ইতিহাসের আদালতে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানো যায় কেবল ন্যায়, সততা আর মর্যাদার পথেই। ফেয়ার প্লে ফুটবলের নিয়ম বইয়ের একটি ধারা মাত্র নয়, সেটাই ফুটবলের প্রাণ। ধন্যবাদ সিয়াটল, আপনাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ বিশ্বের প্রতিটি ইরানিকে, যারা নিজেদের হৃদয়, কণ্ঠ আর সমগ্র সত্তা দিয়ে ইরানকে সমর্থন করেছেন। এই ধন্যবাদ, এই ফেয়ার প্লের কথা মনে করায় দেওয়া, এটাই পারস্য সভ্যতা। তারা কখনো কাউকে পাল্টা কটু কথা শোনায় না। হ্যাঁ, আঘাত হানলে ইরানিরা পাল্টা জবাব দিতে পারে, কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে না, তারা বন্ধুত্ব নষ্ট করে না। সবচেয়ে বড় শত্রুর সঙ্গেও তারা ওই কৃতজ্ঞতাটা জানায় যায়, ওই ধন্যবাদটা জানায় যায়। এই জায়গায় পারস্যের শ্রেষ্ঠত্ব। কোনো রকম কোনো যুদ্ধ বিজয় না করেও যে অনেক কিছু জিতে ফেলা যায়, কোনো ট্রফি না জিতেও যে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া যায়, তা ইরান দেখায় দিয়ে গেল। ইরান এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হোক বা না হোক, সেকেন্ড রাউন্ডে উঠুক বা না উঠুক, তারা সবচেয়ে বড় ট্রফিটা নিয়ে ফিরল। এই প্রতিকূলতার মধ্যে থেকে তারা সবচেয়ে মর্যাদার ট্রফিটা নিয়ে ফেলল। পুরো ইরানি দলকে অনেক শুভেচ্ছা। এই কষ্ট, অসীম কষ্ট, প্রতিকূলতা সহ্য করার জন্য তাদের প্রতি একেবারে হৃদয় নিংড়ানো সহানুভূতি। সেই সঙ্গে পারস্য সভ্যতার এই বাহকদের একবার আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারা অন্তত সভ্যতাটা ভোলেন নাই। সবাই ভুলে যাচ্ছে, আপনারা ভোলেন নাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।